আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হচ্ছিল তার রায় ঘোষণা করা হবে আগামীকাল, মানে 17 তারিখে, 17 নভেম্বর। এবং এ উপলক্ষে মানে এর তারিখটা ঘোষণা কবে হবে সেটা জানানোর জন্য 11 তারিখে বলা হয়েছিল, গত 11 তারিখে, যে কবে রায় হবে সেই তারিখটা সেদিন ঘোষণা করা হবে। এবং এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ঢাকা শহরে একটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে একটা ভৌতিক ঘোষণার মাধ্যমে একটা লকডাউন পালিত হয়েছে। আমি ভৌতিক ঘোষণা বললাম এই কারণে যে এই ঘোষণাটা আমি দেখিনি, আমি শুনেছি যে অনলাইনে নাকি একটা ঘোষণা এসেছিল যে সেদিন লকডাউন হবে ঢাকা শহরে। এবং আমি ঢাকা শহরে, ঢাকা শহর না সারা দেশে আর কি, আমি ওই দিন ঢাকা শহরে ছিলাম। আমি দেখেছি তার আগের দিনই, মানে 10 তারিখ রাত থেকেই ঢাকা শহরের রাজপথে গাড়ি যানবাহন খুবই কমে গিয়েছিল। 11 তারিখে একেবারেই ছিল না। আবার কাকতালীয়ভাবে 11 তারিখে প্রধান উপদেষ্টা নিজেও একটা ভাষণ দিয়েছেন দুপুরবেলা। তো সেটাও একটা কারণ হতে পারে, লোকজন খুবই কম ছিল। এই দিনের সময়ে অনেকে বলা বলি করেছিল যে আজকে কেবল তারিখ ঘোষণা করা হচ্ছে, যেদিন রায়টা দেওয়া হবে সেদিন তাহলে কি হবে। তো যাই হোক, এটা নিয়ে আমি খুব একটা গা করিনি। কিন্তু আজকে বিভিন্ন পত্রিকায় আমি যে নিউজটা দেখলাম, মানে আমি বিডি নিউজ 24 খুবই একটা, মানে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়া, তারা দেখলাম যে জিনিসটা লিখেছে যে এই রায় ঘোষণার দিন, যে সোমবার দিন রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে, এই দিনটিকে ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আমি বিডি নিউজের নিউজটি পড়লাম, তারা এটা দিয়েছে যে 2 দিন, মানে রোববার থেকে, মানে আজকে এবং আগামী, আজকে রোববার এবং আগামীকাল সোমবার, আগামীকালকেই রায়টা ঘোষণা করা হবে। এই উপলক্ষে 2 দিনের একটা শাটডাউন তারা ঘোষণা করেছে। এবং গত রাত থেকে, মানে শনিবার রাত থেকেই দেশের কয়েকটা স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে, যে শাটডাউন, আগুন জ্বালানো, গাড়িতে আগুন দেওয়া, ককটেল ফুটানো, এগুলোর সঙ্গে রায়ের কোনো সম্পর্ক থাকার কথা না। কারণ এগুলো ফুটালে কি রায় দেওয়া বন্ধ হয়ে যাবে? তা তো হবে না, রায় বোধ রায় ঘোষণা হবে। এখন এগুলো কেন হচ্ছে? হয়তো এটা রাজনৈতিক কারণে হচ্ছে, হয়তো এটাকে ইস্যু করে আওয়ামী লীগ বোঝাতে চাচ্ছে যে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। হয়তো আওয়ামী লীগ বোঝাতে চাইছে তাদের শক্তি এখনও কমেনি। হয়তো আওয়ামী লীগ বোঝাতে চাচ্ছে যে তারা ইচ্ছা করলে অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে। আসলে কোনটা এটা আমি বলতে পারবো না, কিন্তু এগুলো আসলে আমার আলোচনার বিষয় না। আমার মূল আলোচনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কি রিয়াকশনটা। আজ থেকে 5 দিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল। সেখানে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো যে ওখানে টার্গেট কিলিং, বেশ কয়েকটা টার্গেট কিলিং চট্টগ্রামে কিন্তু হয়েছিল। সে টার্গেট কিলিংগুলোর পরে ওখানকার চট্টগ্রামের যে পুলিশ কমিশনার মিস্টার হাসিব আজিজ, তিনি এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। কেবল জানি না, ওই 11 নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে, মানে ওয়্যারলেসের মাধ্যমে উনি এই নির্দেশটা ওনার পুলিশ যারা দায়িত্বপ্রাপ্ত আছে সবার মাধ্যমে উনি সবার কাছে এটা পৌঁছে দিয়ে দেন। সেটা কি, যে যদি কোনো অস্ত্রধারী সন্ত্রাসী তারা দেখে তাহলে যেন তাদেরকে গুলি করা হয় তাৎক্ষণিকভাবে। এই আদেশটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক এটা নিয়ে বিতর্ক অলরেডি শুরু হয়েছে, তখনই হয়েছিল। পরের দিনে আমরা দেখেছিলাম যে আইন ও সালিশ কেন্দ্র একটা বিবৃতি দিয়ে বলেছিল যে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তটা এটা উদ্বেগজনক। তারা এই সিদ্ধান্তকে সমর্থন করেনি। তারা বলেছিল দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। মানে যে কোনো লোককে তার জীবনের অধিকার, তার বেঁচে থাকার অধিকার এবং তার আইনের আশ্রয় নেওয়ার তার অধিকার আছে। কাজে আপনি যদি একজনকে সন্দেহ করে গুলি করে দেন তাহলে তো সে তো আইনের আশ্রয় নিতে পারলো না।
অথবা তার তো জীবন বেঁচে থাকার অধিকারটা পালিত হলো না। এবং তাদের আইন ও সালিস কেন্দ্রের বিবৃতিতে বলা হয় যে সন্দেহভাজন অপরাধীকে আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মানে সিএমপি কমিশনার যে বিবৃতি, যে বেতার বার্তা পাঠিয়েছিলেন তার পুলিশদের উপর, সেটাকে তারা সম্পূর্ণভাবে কন্ডেম করেছে, বলেছে এটা আপনি পারেন না করতে, পুলিশের সেই ক্ষমতা থাকার কথা না। আপনি একজন লোককে দেখলেন সন্দেহভাজন এবং তার হাতে ধরলাম একটা অস্ত্র আছে, অস্ত্র দেখলেন আপনি, তাও আপনি তাকে গুলি করতে পারেন না। এটা তার বেঁচে থাকার অধিকার আছে এবং তারও একটা কারণ থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, বিচার হতে পারে। একমাত্র বিচারক রায় দিতে পারে যে কাকে গুলি করা যাবে এবং কাকে গুলি করা যাবে না। এই জন্যই কিন্তু যে আমাদের যে এই যে অপরাধের ট্রাইব্যুনালের যে বিচারটা হচ্ছে শেখ হাসিনার জুলাই গণ অভ্যুত্থানের পর, উনি যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে যে ফোনালাপ পাওয়া গেছে বলে বলা হচ্ছে, এবং সেই ফোনালাপ আমরা অনেকটা দেখেছি, শুনেছিও কিছু কিছু, যে সেই ফোনালাপে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তাদেরকে যেন গুলি করা হয়, যে যারা আন্দোলন করছে তাদেরকে তো গুলি করা হয়, এরকম কথা উনি বলেছিলেন বলে ফোনালাপে আছে, এটা শোনানো হয়েছে এবং ওটাকেই সাক্ষ্য হিসাবে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। এবং যে রাজসাক্ষী আছেন যিনি ওই সময়কার আইজিপি, তিনিও হয়তো এই কথাটি বলেছেন যে শেখ হাসিনা অর্ডার দিয়েছেন করতে, কিন্তু এটা পারেন না শেখ হাসিনা। উনি যদি প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীকে দেশের এই পুলিশ বলেন, আর্মি বলেন, অথবা মন্ত্রিসভা বলেন, সকলের হেড কিন্তু মানে প্রশাসনিক হেড উনি, মানে সরকার প্রধান উনি যে সবচেয়ে বড় কর্মকর্তা যদি হয়েও থাকেন, তবুও উনি পারেন না। কারণ একজন সাধারণ মানুষের জীবন উনি গুলি করে নিভে দিতে বলতে পারেন না। এটি হলো আইন। যে কাজটা প্রধানমন্ত্রী পারেন না, সে কাজটাকে একজন পুলিশ কমিশনার পারেন? এটি হলো বেসিক প্রশ্ন। সিএমপি কমিশনার তো অর্ডারটা দিয়েছেন, এ পর্যন্ত ঠিক আছে। তারপরে আইন ও সালিশ কেন্দ্র যেটা প্রতিবাদ করেছেন, সেটা তো একটা জবাব নিশ্চয়ই দিবেন অথবা দিবেন না আমি জানি না। আজকের কোনো কিছু আছে যেগুলো জবাব দিতে প্রয়োজনও পড়ে না, যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা করা যায়। কিন্তু আজকে কি হলো? আজকে রবিবার, আজকে বিকেলবেলা ঠিক এরকম একটা বেতার বার্তা, মানে ওয়ারলেসে এরকম একটা নির্দেশ কিন্তু ঢাকা কমিশনার দিয়েছেন, ডিএমপি কমিশনার দিয়েছেন। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, তিনিও একই কথা বলেছেন যে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে হলে গুলি করা যাবে, গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তাদের। যে পুলিশ কর্মকর্তা এটা মানবে, যদি কাউকে গুলি করে দেয়, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আসলেই সে বন্দুক নিয়ে আপনাকে মারতে এসেছিল? হ্যাঁ, যে কোনো মানুষের, পৃথিবীতে যে কোনো মানুষের কিন্তু আত্মরক্ষার অধিকার আছে। যদি আপনাকে কেউ মারতে আসে, আপনার অবশ্যই যেটা ফেরানোর অধিকার আপনার আছে, এবং যদি ফেরাতে যে তার মৃত্যু হয়, সেটা আপনি প্রমাণ করতে হবে আদালতের কাছে যে আমি ওই লোকটাকে এভাবে মারিনি, সে আমাকে মারতে এসেছিল, অতএব তাকে না মারলে হয়তো আমি মারা যেতাম, অতএব আত্মরক্ষার জন্য আমি তাকে মেরেছি। এটা যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন তাহলে হবে। আদালতে প্রমাণ করার আগ পর্যন্ত কিন্তু যখন আপনি বলবেন যে আমি এই কারণে মেরেছি, সেটা হবে আপনার আত্মপক্ষ সমর্থন, কিন্তু সেটা কিন্তু রায় না। আপনার আত্মপক্ষ সমর্থন আপনি করবেন, সেটা শুনবে, যদি বিচারকের কাছে গ্রহণযোগ্য হয় তবে বিচারক আপনাকে সিদ্ধান্ত দেবে যে আপনার কি হবে, আপনি কি আসলে থেকে খুন করেছেন নাকি নিজের জীবন রক্ষার জন্য এই কাজটা করেছেন। এটা কিন্তু বিচারকের উপর নির্ভর করে। তো এখন এখানে যেটা হচ্ছে যে পুলিশ যদি নিজের থেকে গুলি করে দিয়ে বলে যে সে আমাকে মারতে এসেছিল, এবং যদি সেটা প্রমাণ করতে পারে তাহলে সে এই জায়গাতে দায় মুক্তি পাবে, তা না হলে তো হবে না। যদি সে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু সেটা হত্যাই হবে। তাহলে এই যখন বাস্তবতা, তখন কি করে চট্টগ্রামে প্রথম, তারপরে ঢাকা, দুই জায়গার পুলিশ কমিশনার, মানে এই দুইটা মহানগরে, চট্টগ্রাম নগরীতে এবং ঢাকা নগরীতে যারা পুলিশের 1 নম্বর ব্যক্তি, তিনি যখন তার অধস্তন কর্মকর্তাদের বলেন যে আপনারা গুলি করে দিবেন, তখন সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে? আমি বুঝি না। এই ব্যাপারে আমি বিডি নিউজ থেকে কিন্তু সমস্ত নিউজগুলি পড়ে শোনালাম আপনাদেরকে। আমি বিডি নিউজে যা আছে তার বাইরে কিছু বলিনি। তো বিডি নিউজের এখানে কিন্তু বিডি নিউজের পক্ষ থেকে তারা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে
তাকে ফোন করেছিলেন। ফোনকে তাকে ফোন করেছেন অথবা জিজ্ঞাসা করেছিলেন আর কি, জানতে চেয়েছেন যে ঘটনাটা এরকম আপনি বলেছেন কিনা। তখন শেখ সাজ্জাদ আলী কী বলেছেন শুনেন। তিনি বলেছেন যে আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবন হারির চেষ্টা করলে তাকে গুলি করতে, এটা আমাদের আইনেই বলা আছে। মানে যদি কেউ বাসে আগুন দেয়, কথাটা কি, আমি কিন্তু উনি যতটুকু কথা বলেছেন আমি কেবল ততটুকু নিয়ে আলোচনা করছি। উনি বলেছেন যদি কেউ বাসে আগুন দেয়, কমা, তারপর বলেছে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করে, তাহলে তাকে গুলি করতে উনি বলেছেন। আর এটা নাকি ওনাদের আইনে আছে। আইনে কোথায় আছে আমি জানি না এখন পর্যন্ত, আমি হয়তো খুঁজে দেখবো, কিন্তু আমি যতটুকু দেখেছি আমি পাইনি এরকম কিছু। একটা আছে যে বললাম যে আত্মরক্ষার অধিকার আপনার আছে, যে আপনাকে কেউ মারতে আসে তাকে আপনি মারতে পারেন, কিন্তু একটা বাসে কেউ আগুন দিল তাকে আপনি গুলি করে দিবেন? সেই বাসটা তো থেমে থাকা বাসে হতে পারে, সেই বাসে কোনো যাত্রী নাও থাকতে পারে, সেই বাসে যদি কেউ আগুন দেয় আপনি তাকে কেমনি করে গুলি করে দেবেন ভাই? এটি ঠিক হবে? অথবা আপনার কাছে মনে হলো সে আগুন দিচ্ছে, সে হয়তো আগুন দিচ্ছিল না, অন্য কিছু করছিল, আপনার কাছে মনে হচ্ছে সে আগুন দিচ্ছে, মেরে দেবেন? এটা কেমন কথা হলো? আমি কিন্তু বুঝিনি এখন পর্যন্ত। আমি আমার আইনের যতটুকু, খুব তো আমার বেশি জ্ঞান টেন নাই, যতটুকু কমন সেন্স দিয়ে বুঝি, আমি কিন্তু এটা মিলাতে পারি না। বাসে আগুন দিল, আপনি মেরে দিলেন। আচ্ছা, এটা কথা ভাবেন, বাসে আগুন দেওয়া আমরা কবে দেখেছিলাম? 2014 সালের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। সেই সময় একটা মানে আপনার নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ অনেকটা না, গায়ের জোরেই করেছিল, 153টা আসনে তারা নির্বাচন ছাড়াই বিজয়ী হয়ে গিয়েছিল। এবং সেটাকে থামাতে যে দেশে অনেক অরাজকতা হয়েছে, অনেক বাসে আগুন ধরেছে। আওয়ামী লীগ বলেছিল এই আগুনগুলো বিএনপি জামাতের লোকরা দিয়েছে, আবার বিএনপি জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল আওয়ামী লীগের লোকেরা এই আগুনগুলি জ্বালিয়ে তাদের নামে দায় চাপিয়েছে, এরকম অনেক কথা কিন্তু হয়েছে। বাট বাসে আগুন দেওয়ার যে দৃশ্য তখন আমরা দেখেছি, এরকমটা এর আগে কখনো দেখিনি, পরেও কখনো দেখিনি। যে তখন কি পুলিশের উপর এই ধরনের নির্দেশনা ছিল যে বাসে কেউ আগুন দিতে দেখলে আগুন গুলি করে দিবেন? তখন কি কাউকে গুলি করা হয়েছিল? আমি মনে করতে পারি না। তো ডিএমপির আইন কি আমাদের চেঞ্জ হয়েছে নাকি ওইটাই ছিল? তখন কি আইনটা তাহলে প্রয়োগ হলো না কেন? যদি থেকে থাকে, আমার কাছে ক্লিয়ার না বিষয়গুলো। আমার মনে হয় বিষয়গুলি ক্লিয়ার করা দরকার। ইদানিং কথা বলতে একটু সতর্ক হয়ে বলতে হয়। আমি বুঝি না কী বলতে কী বলবো, আবার কী বলতে কে মাইন্ড করবে, অনেকে মাইন্ড খেয়ে যায়, বুঝছেন না? তারা খুব বড় বড় কর্মকর্তা, তারা আমাদেরকে মাঝে মাঝে সাংবাদিকতা শেখায় যে কীভাবে সাংবাদিকতা করতে হবে। আমরাও শিখি, কী করবো, আমরা ছোটো মানুষ, শিখি ভাই, কী আর করবো। তো এরকম নানা কিছু কিন্তু হচ্ছে। তো এখন আমার এটা জানতে খুব ইচ্ছা করে যে তাহলে ওই সময় কি হয়েছিল এগুলি? ওই সময় তো অনেক বাস পোড়ানো হয়েছিল, কোনো পুলিশ কি গুলি করে দিয়েছিল? তো এখন কোনো গুলি করার কথা বলা হচ্ছে, এটা এটা কি নাকি নাকি এমনও হতে পারে যে ভয় দেখানোর জন্য হয়তো গুলি করবে না, যাতে নাকি এটা শোনার পর কেউ আগুন না ধরায় ভয় পায়। যদি সেটা হয় মন্দ না, তাহলে আগুন টগুন জ্বলবে কম, সেটা একদিক দিয়ে ভালোই। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারি না, যে কাজটা প্রধানমন্ত্রী করতে পারেন না সেই কাজটা পুলিশ কমিশনার সে অর্ডারটা দেন কীভাবে? প্রিয় দর্শক, এগুলো এক রহস্য। অনেক সমস্যার আমরা হয়তো জানি কিন্তু সমাধান পাই না। এটা হয়তো তেমনই কিছু একটা। তবে আমার মনে হয় 2-1 দিনের মধ্যে এটা নিয়ে হয়তো কেউ না কেউ আলাপ করবে, তখন আমি জানবো এরা কী বলে, আপনারাও জানবেন। তবে আমার মনে হয় যে আমি বাসে আগুন দেওয়াটাই অবশ্যই অসমর্থনযোগ্য মনে করি। একটু প্রশ্ন করতে চাই। আজকে দেখছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ, তিনি বলছেন যে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিতের মাধ্যমে যে সনদ দেখতে পাচ্ছি সেই সনদ আমাদের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তির, যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে বিভিন্ন প্রশ্নের মুখে পড়বেন, তাদের জন্য প্রয়োজন আছে। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে শুরু করি। এই বক্তব্যটিকে একটু ভিন্ন মনে হচ্ছে, কেমন, আপনি কিভাবে দেখছেন? বক্তব্যটা ভিন্ন না, এই বক্তব্যটা আরো আগে দিলে ভালো হতো। কেননা আমদানি যে করা হয়েছে এটা তো তারা শুরু থেকেই জানতেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমদানি করা কিছু লোক দিয়ে এই জুলাই ঐক্যমত্য বা জুলাই সনদ প্রণয়ন করা বা এইসব বিষয়ে তিনি তার আপত্তি জানিয়েছেন। প্রশ্নটি হচ্ছে যে ওনারা কি শুরু থেকে জানতেন না যে এই লোকগুলি আমদানি করা? ফলে আমদানি করা বিষয়টাকে তারা যদি এখন বলেন, তাদের এই যুক্তিটা ধোপে টিকবে না। এই জন্য যে আমদানি করা লোকদের সাথে তারা মানে শত শত দিন বসে বসে মিটিং করেছেন। এখন হঠাৎ আমদানি মনে হবে কেন? কারণ
তারা বুঝতে পেরেছেন যে আমদানি করা লোকগুলো আসলে একটা ঝামেলা পাকিয়ে দিয়েছে। আমি মনে করি যে আমদানিকৃত এই সমালোচনাটি তারা করতে পারবেন না, কারণ তারা স্ট্র্যাটেজিক একটা ভুল করেছেন। শুরুতেই তাদের আপত্তি জানানো উচিত ছিল। যদি চেয়ারম্যান, কো চেয়ারম্যান অথবা যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি এই ঐকমত্য কমিশনে তাদের আপত্তি থাকে, এই নোট অফ ডিসেন্টটাই সবার আগে দেওয়া উচিত ছিল। তারা তো সেটা দেন নাই, বরং আমদানি করে আরো লোকজন আনা হয়েছে পরে। ঐকমত্য কমিশন যখন তৈরি হয়েছে আমদানি করে কিন্তু একজন লোক আনা হয় নাই, আরো লোকজন এসেছেন আমদানি করে। তাই এই জায়গাটাতে নিয়ে আমি মন্তব্য করব না, কারণ তারা অনেক দেরিতে এটা বললেন। ওই যে বলে না যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তো এটা ওরকম হয়েছে। কিন্তু পরেরটুকু যদি বলেন যে অনৈক্য তৈরি করা হয়েছে, এই ব্যাপারে দ্বিধা নাই, কারণ এই অনৈক্যের সুর বা এই অনৈক্যের সূত্র শুরু থেকেই ছিল। কেননা জুলাই সনদ যারা প্রণয়ন করবেন বা জুলাই সনদ নিয়ে যারা ঐকমত্য করছেন, এই ঐকমত্যের প্রস্তাবগুলি আসা উচিত ছিল রাজনৈতিক দলের মুখ থেকেই। কিন্তু ঐকমত্য কমিশন তাদের মতামত প্রস্তাব দিয়েছেন এই দলগুলির কাছে, এবং তাদের মতের সঙ্গে সকলকে ঐকমত হতে বলেছেন। ধরেন আমরা এখানে তিনজন আছি, আমাদের তিনজনের আলাদা আলাদা কি প্রস্তাব, এটা নিয়ে এই প্রস্তাবগুলির উপরে আলোচনা করে একটা ঐকমত্যে আসা দরকার ছিল। কিন্তু যেটি ঘটেছে সেটি হচ্ছে ঐকমত্য কমিশন যা চান তার সঙ্গে সকলকে ঐক্যে আসার জন্য তারা এক ধরনের প্রক্রিয়া করেছেন এবং চাপ দেওয়ার চেষ্টা করেছেন। ফলে সংবিধানের যে সংস্কার, সেই সংস্কারে কি ঘটেছে আপনি দেখবেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্যরাও দিয়েছে, এক একজন এক এক জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই যে এক একজনের এক এক জায়গাতে নোট অফ ডিসেন্ট হয়েছে, এর কারণ একটাই, যে এই দলগুলির যে নিজস্ব নীতি আদর্শ আছে তার সঙ্গে এই ঐকমত্য কমিশনের যে প্রস্তাবিত নীতি তার সঙ্গে এক ধরনের বিরোধ বা দ্বন্দ্ব ছিল। এবং নোট অফ ডিসেন্ট দিয়ে রাখার পরেও তারা যেটা করেছেন, গণভোটে তারা নোট অফ ডিসেন্টকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্থাৎ নোট অফ ডিসেন্ট থাকলেও ওনারা বলেছেন এটাকে গণভোটে পাঠিয়ে দেবেন, এবং গণভোটে যদি হ্যাঁ আসে তাহলে তারা এটা গ্রহণ করে ফেলবেন। এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন একজন বিএনপির সমর্থক, তার কতগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তার তো অন্য বিষয় ঐক্য আছে। আবার মনে করেন একজন জামাতের সমর্থক, তারও কতগুলি নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারও তো আবার অন্যান্য বিষয় ঐক্য আছে। কিন্তু যে বিষয়ে ঐক্য আছে বিএনপি, সে একই বিষয়ে নট নেসেসারিলি জামাতের ঐক্য আছে বা অন্যান্য দলেরও আছে। ফলে যে বিষয়গুলিতে মতানৈক্য আছে, ঐক্য হয় নাই, সেইগুলিকে আলাদা করে বাছার তো কোনো সুযোগ গণভোটে নাই। গণভোটে যেই ভোট দিবে তাকে সবগুলিতে হ্যাঁ বলে দিতে হবে, অথবা সবগুলিতে না বলে দিতে হবে। ফলে তারা যে কাজটা করলেন, তারা গণভোটে নোট অফ ডিসেন্ট গুলিকে বাদ দিয়ে যেসব বিষয়ে পরিপূর্ণ ঐক্য আছে শুধু সেইগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তারা এমনটাই সেটা, তো হবার কথা ছিল, তাই নয় কি ডাক্তার আব্দুল কথা কি প্রসাদ? ছিল মানে আমরা তো আমরা যদি জানি না, মাননীয় প্রধান উপদেষ্টার কথা মনে আর করি, কথা না কি ছিল মাননীয় সেটা প্রধান তো আমরা উপদেষ্টা, জানি না। মাননীয় প্রধান কথা কি উপদেষ্টা ছিল এটা বলেছিলেন তো না আমরা কি, জানি না। যতগুলোতে ঐকমত্য হবে ততগুলোতেই ইমপ্লিমেন্ট করা হবে, আর যদি না হয় তাহলে না, যতগুলি নির্বাচনের কথা তো ঐকমত্য হবে বলেছে। সেগুলিকে ইমপ্লিমেন্ট করা হবে, কিন্তু তখন তো উনি গণভোট বিষয়ে কিছু বলেন নাই। ফলে গণভোটে যখন এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন তো নোট অফ ডিসেন্ট অথবা নোট অফ কনসেন্ট সব একসাথে করে একটা ইয়েস অথবা একটা নো। এখন বিএনপির সমর্থকরা তো নিশ্চয়ই সব বিষয়ে একমত না, আবার জামাতেরও না, কিন্তু তাদের তো আবার আলাদা আলাদা অনৈক্য আছে। ফলে একসঙ্গে হ্যাঁ বলা বা না বলা তো আসলে এইটার উপরে সম্ভব না। কিন্তু তারা কি জি। করেছেন, তারা সবকিছুকে হ্যাঁ নাতে পাঠিয়ে দিয়ে মূলত সবারই ঐক্য এবং অনৈক্যকে উপেক্ষা করছে। কিন্তু এটা যদি তারা করবেন তাহলে তো কমিশনের বৈঠক করা দরকার ছিল না, সব প্রস্তাবগুলিকে এক জায়গায় করে সরাসরি গণভোটে দিয়ে দিলেই হতো। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গণভোট কি তারা আয়োজন করতে পারেন? কোন সংবিধানের কোন আইন বলে তারা গণভোট করবেন? দলগুলি আবার এইখানে একমত হয়েছে, তারা গণভোট চায়। গণভোট যদি আপনারা করবেনই, তাহলে এতদিন ধরে আলোচনা করে নোট অফ ডিসেন্ট, নোট অফ কনসেন্ট আপনারা দিলেন কেন? আর গণভোটই যদি করবেন তাহলে কোন আইনের ভিত্তিতে করবেন? বাংলাদেশের যে সংবিধানের অধীনে এই সরকার গঠিত হয়েছে, সেই সংবিধানে গণভোটের ধারা নাই। গণভোটের যে ধারা ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে, একসময় ছিল। সেই বিলুপ্তকৃত গণভোটের ধারাকে ফেরত আনার জন্য আদালতে মামলা নিষ্পন্ন হবার অবস্থায় আছে, এবং আদালত এটা নিষ্পন্ন করলে যা হবে সেটা হচ্ছে ওই আগের ধারা ফেরত আসবে। আদালত তো নতুন করে ধারা লিখে দিবে না। নতুন করে ধারা লিখতে গেলে সংসদ লাগবে, এবং সংবিধানের সংশোধন যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে, সংসদে করতে হবে। ফলে কোনো আইনবিহীন অবস্থায় জি। একটি অন্তর্বর্তীকালীন সরকার গণভোট আয়োজন করবে, এই ব্যাপারটা সাংবিধানিকভাবে বৈধ না। এবং এটা যদি তারা করেন তাহলে এইটার জন্য যে অবস্থাটা তৈরি হবে সেটাকেও আবার আগামী সংসদে বৈধতা দিতে হবে। কিন্তু সেইটা বৈধতা দিতে গেলে যে ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে,
আদালতে গেলে সেটা আদালতে ঝুলে থাকার কথা। তারা আরো খুব একটা কাণ্ড করেছেন, জুলাই সনদের বিষয় নিয়ে আদালতে যাওয়া যাবে না। হুম, বাংলাদেশে এমন কোনো আইন নাই যেটা নিয়ে আদালতে যাওয়া যায় না, এমনকি সংবিধান নিয়ে আদালতে যাওয়া যায়। তো অতএব এমন একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে জটিল পরিস্থিতির কারণে আজকে এই জুলাই সনদ নানান ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সবকিছু একবারে পাশ করাতে হবে এই চিন্তা না হুম, করে হুম, সবাই যেটাতে একমত হয়েছে সেটা পাশ করিয়ে দিলে গণভোটের তো কোনো দরকারই নাই, তারা তো একমত হয়েছেনি। আর যেগুলো নিয়ে বিবাদ আছে সেগুলো যদি আগামী সংসদে তারা আলোচনা জি, করেন এবং আলোচনা করে জনসমর্থনের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে হুম, গণভোটের মতো একটা খরচ এবং একটা পরিশ্রম এবং একটা বিষয়কে ঘাড়ে না নিয়ে জি, বরং স্পষ্ট, যেটা মূল স্পষ্ট। নির্বাচন সেইখানে তাদের যাওয়া উচিত। ডাক্তার আব্দুল তুষার একদম স্পষ্ট। মানে গণভোট বিষয়টা তো আসলেই মানে অনেক রকম জটিলতা দেখা যাচ্ছে। আপনি বলছিলেন আংশিক মানে মত আছে, আংশিক নাই, তখন কি করবে? আবার যারা আসলে একদমই বুঝতে পারে না, 23% মানুষ আমাদের সাক্ষরতাই নাই, বা আমরাও কয়জন আসলে 48টাই বিধান কি আছে, প্রস্তাব কি আছে, কতটা বুঝি আর কতটা জানি, সেখানে কিভাবে এই ভোটটা হবে, তাও নাকি আবার নভেম্বরের মধ্যে হতে হবে একটি দল বলছে। এই জটিলতাগুলো তো আছেই, সেটা তো অনেক কথা হচ্ছে, কিন্তু আমি একটু জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে একটু ওই প্রসঙ্গটাও যেটি মেজর হাফিজ বলছেন আরেকবার একটু আপনার কাছ থেকে আসতে চাই যে ডাক্তার আব্দুল তুষার বলছিলেন যে আমদানি করা বিষয়টা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছিলেন এবং তথাকথিত পণ্ডিত, কিন্তু সাথে সাথে এও কিন্তু বলছেন মেজর হাফিজ যে এই সনদের আমাদের প্রয়োজন নাই, কিছু উপদেষ্টাদের যারা এসেছেন তাদের হয়তো প্রয়োজন, তাদের জন্য হয়তো প্রয়োজন, তারা দেশে কিভাবে থাকবেন বা বসবাস করতে বিভিন্ন প্রশ্নের মুখে পড়বেন তাদের জন্য, মানে উপদেষ্টাদের জন্য একটি প্রয়োজন আছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি তুষার ভাই যেটা বললেন সেটার সঙ্গে একমত, এবং হাফিজ সাহেব যেটা দেরিতে উপলব্ধি হয়েছে সেটাকে অভিনন্দন জানাতে হবে আমাদের। যদিও উনি এখন ওনারা এখন আধে পড়ে এইসব কথা বলছেন, ওনাদের এটা আগে বলাই দরকার ছিল। আহ, ওনার সবচেয়ে যে বিষয়টা আমার পছন্দ হয়েছে যে আমরা আসলে গণভোট আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন একটা গণতান্ত্রিক সংসদ। সেই সংসদে গিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে আমরা কথা বলবো এবং সিদ্ধান্ত নেব। তার হুম, আগে এই যে গণভোটের 1,000 কোটি টাকা শ্রাদ্ধ করে যে গণভোট করতে যাচ্ছি, সেই গণভোটে আপনি যদি খেয়াল করে দেখেন যে কথাগুলো আমি আহ মানে সত্য দিচ্ছি যে এই এই জিনিসগুলো করবে, এবং হা না যে বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। তারপরও এখানে আলী রিয়াজের একটা কথা জানি আমি দেখেছিলাম যে আসলে সব বিশুদ্ধ হবে না, হবে যে এই যে ঐকমত্য পরিষদ কমিশন যে গঠন করেছে সেই বিষয়গুলোতে আপনি হ্যাঁ বলবেন না না বলবেন এই জাতীয় একটা হুম, কোশ্চেন নাকি থাকবে। তো সেটা যদি থেকে থাকে তাহলে অবভিয়াসলি প্রশ্ন আসে যে নোট অফ ডিসেন্টের এই জিনিসগুলো কই গেল। এবং বিএনপি যেটা দাবি করছে যে তাদেরকে 17ই জুলাই 17ই সেপ্টেম্বর তারা যেটা আহ, সেপ্টেম্বর না তো অক্টোবরে যেটা তারা স্বাক্ষর করেছে সেটার সাথে এটার কোনো মিল নাই। এবং সেই নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে করা হয়েছে। জামাত এখানে আবার বলতেছে যে আইনগত দিক থেকে নোট অফ ডিসেন্টের কোনো ইয়ে নাই, ভ্যালিড না, সেই জন্য এগুলা নাই, তারা আবার এটা না থাকার পক্ষে। তাহলে 48টা বিষয় নিয়ে সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে, সেই 48টা বিষয় কি আহ, সবগুলো গণভোটে আসতেছে না না আসতেছে, সেই ধরনের এক ধরনের জটিলতা রয়ে গেছে। আর যদি গণভোট যদি দিতেই হয় তাহলে আর এই সংসদের দরকার কি? এটা তো বলা হচ্ছে যে এই, ইয়ে সংসদের 9 মাসের মধ্যে এটা গৃহীত হয়ে যাবে যদি তারা এটা অ্যাকসেপ্ট না করে। তো মনে করেন গণভোট এটা পাশ হলো এবং সংসদ অ্যাকসেপ্ট করলো না, তো তার মানে সংসদেরই বা দরকার কি? তাহলে এই গণভোট যারা আয়োজন করতেছে বা যারা এই ঐক্যমত্য কমিশন করছেন তারা তাদের এগুলো গিলিয়ে দিলে তো হয়। আর গণভোটের প্রশ্ন কেন এত জরুরি হয়ে গেল? কারণ যেহেতু আমি সংসদে বসবো, সংসদে এটা ঠিক করব, এবং সংসদেই যদি আমি ঠিক না করি এটা 9 মাসে এমনি হয়ে যাবে, তাহলে আর গণভোট কেন? গণভোট তো হচ্ছে যে জনগণের ভিত্তিটা নেওয়া। তো জনগণের ভিত্তিকে যদি আপনি পাত্তা দিচ্ছেন না, আপনি বলছেন যে আমরা যা হুম। বলছি আলী রিয়াজ সাহেব এবং তার সাংঘাতরা যেটা বলেছে সেটা 9 মাসে অটোমেটিক হয়ে যাবে, তো অটোমেটিক হলে তাহলে আর গণভোটটা কি জন্য? এটারও তো কোনো আমি মানে দেখি না। আর যদি গণভোট হবেই, সেটা ভোটের দিন যদি অনুষ্ঠিত হয় সেটাকে তো বিএনপি যেটা দাবি করছে, সেখানেই বা আপত্তি কোথায়? ভোটের আগের দিন আর পরের দিনের মধ্যে কি তফাৎ আছে এবং এটা কি মাহাত্ম্য আছে সেটা কিন্তু তারা এখনো বুঝাতে পারে নাই। তাহলে সবচেয়ে বিএনপি কেন আগে রাজি হচ্ছে না? আগে মানে রাজি যদি হয়ে, পার্থক্যই না থাকে। আমি তো সেটাই বলতেছি যে হ্যাঁ, আগে হ্যাঁ, আমি ও নিজেও আচ্ছা, মানে আগে আগে রাজি না,
কারণ জি, স্পষ্ট, আমি এর মিস করে কারণ গিয়েছিলাম, জি। আগে যে যদি ভোটটা হয় তাহলে রেজাল্ট দিয়ে কি কি হুম। হবে? এটা তো না, আগে যদি মনে করেন গণভোটে আর দাবি আসলো যে এটা না এর পক্ষে, তো এটা যদি না এর পক্ষে হয় তাহলে এই এই রাজনৈতিক দলগুলো যারা জুলাই আন্দোলনের এই চেতনাবাহী, তারা তারা তখন কি করবে? তারা কি এই ভোটে যাবে? তারা কি এই সংসদে এটা কি পাস করানোর চেষ্টা করবে না, যে 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 জিনিসগুলো? তাহলে তারা সেই সত্য দিক, যে জনগণকে এটা বলে দিক যে যদি এই গণভোটে যদি না হয় তাহলে আমরা এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করব না, এবং সংবিধানে এটা তারা অন্তর্ভুক্ত বলেছে, করার জন্য আমরা, হ্যাঁ। এটা তারা বলেছে যে না যদি হয়ে যায় তাহলে এগুলো আর হবে না। ও, ওইগুলো তাহলে তারা তারা দিবে না? তাহলে ভালো কথা, তাহলে মানে না জুলাই হচ্ছে সনদের এই প্রস্তাব যদি না ভোট হয়ে যায় হ্যাঁ, তাহলে আর এগুলা হবে না, এবং এই আপনাদের গণপরিষদ তৈরি এই করা। তাহলে প্রশ্নটা পুরো আমি আপনাদের দুজনের কাছেই করতে চাই যে তাহলে হ্যাঁ পুরো ভোট হবার সম্ভাবনা, আনিস আলমগীর আপনি কতটা দেখেন? আর না ভোট যদি ধরেন ভোট হলো, যদি ধরেন সবকিছু ঠিকঠাক মতো গেল এবং ভোটটা হলো নভেম্বরেই হলো বা ভোটের দিন হলো, না ভোট যদি হয়ে যায় তাহলে আসলে কি হবে? বা মানে দুঃখিত, না ভোট কি হলে না হ্যাঁ ভোট হবে না না ভোট হবে, কোন দিকে ভোটটা বেশি পড়বে বলে মনে হয়? কারণ বিএনপি নায়ের পক্ষে ইতিমধ্যে ক্যাম্পেইন চালাচ্ছে, আর একটা দল যারা আওয়ামী লীগ, তারা বলছে তারাও কিন্তু নায়ের পক্ষেই থাকবে খুব স্বাভাবিকভাবে। তারা তো বয়কট, মানে জাতীয় নির্বাচনী বয়কটের ডাক দিচ্ছে এবং তারা খুব স্বাভাবিকভাবেই নায়ের পক্ষে থাকবে। আরও যে খুচরা দলগুলো আছে, জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলো, তারা এই প্রক্রিয়ারই বাইরে, অতএব তাদেরও একটা বিষয় আছে না ভোট, মানে এই সমীকরণটা আমি একটা আমার মতো সমীকরণ যে দেখতে পাচ্ছি বলছিলাম। কিন্তু আপনার কাছে আসলে সমীকরণ দেখে কি মনে হচ্ছে আনিস আলমগীর, যে হ্যাঁর পক্ষে ভোট বেশি পড়ার কথা না নার পক্ষে? এখানে একটা জটিলতা আছে আমাদের বুঝতে, সেটা হচ্ছে তারা বলতেছে ইলেকশনের আগে গণভোটে না। তারা কিন্তু বলছে না যে এই গণভোটে না। বিএনপি কিন্তু অনেক চতুরতা অবলম্বন করছে বা না না ক্যাম্পেইন করছে, কিন্তু আবার বলছে এই নাটা কি? নাটা হচ্ছে ইলেকশনের আগে গণভোটে না। তার মানে হচ্ছে যে তারা জুলাই সনদকে আপন করে, তারা জুলাই সনদের বিরুদ্ধে সাথে তো যাচ্ছে এটিও না। বলছে যে তাদের নোট অফ ডিসেন্ট তাদের রাখতে হবে, নোট অফ, তারা যেগুলো নোট অফ ডিসেন্ট রেখেছে তার না, বাইরে নোট অফ মানে ডিসেন্ট তো সেগুলো তাদের। অবশ্যই রাখতে হবে, কারণ নোট হ্যাঁ। অফ ডিসেন্ট এই জন্যই রাখতে হবে যে সংবিধানের মৌলিক পরিবর্তন আসছে, যেটা এই ধরনের এই ধরনের এই সংসদ, এই ধরনের অনির্বাচিত প্রতিনিধিরা এই ধরনের প্রস্তাবই করতে পারে না। সংসদের মৌলিক পরিবর্তন আসছে, একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, এটা তো সংবিধানের আমাদের পুরো একটা মৌলিক বিষয়, এবং এই ধরনের বিষয় সংবিধানের সংশোধনী তো অন্তর্ভুক্তই হতে পারে না। এটা সংবিধানে যে সনদ দিয়ে হতে পারে না, এটা অবশ্যই সংসদ নিজেই বসে সিদ্ধান্ত নিতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দুইটা ইস্যু ছিল, যে এই প্রধানমন্ত্রীর মেয়াদ কত হবে, সেটাও একটা সেটাও একটা খুবই বেসিক চেঞ্জের বিষয়। এগুলো তো ছোটখাটো বিষয় না। তো এই ধরনের বিষয়গুলো আপনি কি করে আপনার ইয়েতে সনদে অন্তর্ভুক্ত করে দেন, এবং জনগণের প্রতিনিধিদের কোনো এখানে মতামত না থাকে, এবং অটো আপনি পাশ হয়ে যাবে সেটা চিন্তা করেন। তো সার্বিকভাবে আমার মনে হচ্ছে গণভোট একটা ভেজাল ধরনের সৃষ্টি করছে, এবং বিএনপি জামাত পরস্পরকে দায়ী করছে এটার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই গণভোটের ব্যক্তিগতভাবে আমি প্রয়োজন মনেই করি না। আর যদি দিতেই হয়, ওনারা সবাই যদি রাজি হয় যে আমরা এটা করবোই, তাহলে সেই ক্ষেত্রে তারা ভোটের দিন করতে পারে, ভোটের দিনে রেজাল্ট হুম। হবে যেটা সেটাই হতে পারে। জি, কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম আসলে মানুষ এই গণভোটে আগ্রহী কতটা হবে আমি এবং আপনাকে উত্তর গণভোটের দিই। ফলাফল কত হতে পারে? জি, ডাক্তার আব্দুল লতিফ, আপনার কাছে প্রথম জানতে চাই। বিষয় হুম। হচ্ছে এই ভবিষ্যৎবাণী করা আমাদের কারো পক্ষে সম্ভব না, এটা আমরা করব না। মানুষ কি করবে এটা মানুষ সিদ্ধান্ত দিবে। গণভোট আদৌ হবে কি হবে না সেটাও তো একটা প্রশ্ন, যেখানে মূল নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মনে সন্দেহ। আর যারা গণভোট আয়োজন করতে পারবেন তারা যদি আবার মূল নির্বাচন আয়োজন করতে না পারেন, সেটাও তো একটা অবস্থা তৈরি হবে। এখানে মূল সমস্যা আছে একটা, সেই সমস্যা হচ্ছে যে গণভোটের যে প্রস্তাব তারা করছেন, গণভোটের প্রস্তাব করার এখতিয়ারই তো ঐকমত্য কমিশনের নাই। আর তারা যে বলছেন যে ঐকমত্য হয়ে গিয়েছে, ঐকমত্য হয়ে গিয়ে থাকলে আবার গণভোটের দরকার কি? ঐকমত্য তো হয়ে হুম, গিয়েছে, তাই না? সেটাই। সংসদে গিয়ে এটা হবে। সংসদে জি। সংখ্যাগরিষ্ঠতা ছাড়া হুম, সংবিধানে কোনো মৌলিক পরিবর্তন আনা যায় না, এবং গণভোটের বিধানে এটাই বলা আছে যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনতে গেলে সংসদের সবাই যদি এটাকে অচলাবস্থা নিরসন করতে না পারেন, সেক্ষেত্রে সংসদ রাষ্ট্রপতিকে আহ্বান করবে গণভোট আয়োজন করার জন্য। এইখানে রাষ্ট্রপতিকে কে আহ্বান করছে? সংসদ আছে, যারা আছেন তারা কি নির্বাচিত? তারা কি বাংলাদেশের সকল জনগণকে বা যারা ভোট দেন সকল ভোটারকে প্রতিনিধিত্ব করেন? তা তো নয়। এবং এই যে গণভোট যদি হয় তাহলে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালাতে পারলে নার পক্ষে প্রচারণা চালাতে দিতে হবে। এখন নার পক্ষে যারা প্রচারণা চালাবেন, আমরা ধরে নিতে পারি যে সেখানে আওয়ামী লীগ আছে।
আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তার মানে আপনি এই ভোটে নায়ের পক্ষে কোনো প্রচারণা চালাতে দিচ্ছেন না যারা সবচেয়ে বেশি সংক্ষুব্ধ পক্ষ, মানে যারা এই গণভোট চায় না মনে করেন। অবশ্য আওয়ামী লীগ কিছু বলে না এখনো পর্যন্ত। আর বিএনপিও এই বর্তমান পদ্ধতিতে যে গণভোট, যেখানে নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ চলে যাচ্ছে, সেটা নিয়ে বিএনপির আপত্তি আছে। তাহলে বিএনপিকে এই অবস্থায় গণভোট হতে দিবে? দিবে না। তাহলে বিএনপি চাইছে গণভোটের যে প্রস্তাব, সেটা এই প্রস্তাবের ভিত্তিতে না, শুধুমাত্র কনসেন্ট আছে সেটার ভিত্তিতে হবে। একদিকে আপনি নায়ের পক্ষে কোনো প্রচারণা চালাতে দিচ্ছেন না, আরেকদিকে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের নোট অফ ডিসেন্টকেও পাত্তা দিচ্ছেন না। তাহলে আলোচনা করার দরকার কি? তাহলে এই ঐকমত্য কমিশনেরই বা দরকার কি ছিল? কোন অনৈক্যকে তারা ঐক্যে পরিণত করতে চেয়েছিলেন? আর যদি তারা সেই অনৈক্যকে ঐক্যে পরিণত করতে নাই পেরে থাকেন, তাহলে এখন গণভোট চাপিয়ে দিয়ে জনগণের অভিপ্রায় নিতে পারলে শুরুতেই তারা একটা গণভোট করে ফেলতেন। কারণ তারা তো কোনো আইন কানুন সংবিধান কোনো কিছু তোয়াক্কা করছেন না, তারা তাদের যা ইচ্ছা সেটাই করার চেষ্টা করছেন। এখন তাদের যা ইচ্ছা সেভাবে যদি তারা করার চেষ্টা করেন, তাহলে এইটাই বা করার দরকার কি? যে এই জুলাই সনদ যদি 270 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী এটাকে সংযোজন করে না দেয় সংসদ সদস্যরা, তাহলে এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। অটোমেটিক কোনো কিছু যুক্ত করা মানে সংসদ সদস্যদের যে আহ, অধিকার, সংসদ সদস্যদের যে সার্বভৌম চিন্তার অধিকার, সংসদ সদস্যদের যে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার, স্বাধীনভাবে যে কোনো আইন বা সংবিধানের পরিবর্তনে তার চিন্তা এবং চেতনার প্রতিফলন ঘটানোর অধিকার, সেটা আপনি কেড়ে নিলেন। আপনি একটা রাবার স্ট্যাম্প বানিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন 270 দিনের মধ্যে সিল দিবা, আর যদি দিতে না পারো তাহলে 270 দিন পরে এই সিল নিজে নিজে দেওয়া হয়ে যাবে, কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের হয়ে যাবে, সংবিধান নিজে নিজে বদল হয়ে যাবে। সংবিধান যদি এইভাবে নিজে নিজেই বদল হতে পারে, তাহলে এই সংবিধান তো ভবিষ্যতে একইভাবে নিজে নিজে বদল হবে। যারা সংবিধান বদল করতে চাইবেন, ভবিষ্যতে কোনো স্বৈর সরকার আসলে বা ভবিষ্যতে আবার যদি কোনো বেআইনি সরকার আসে, অথবা ধরেন কোন সরকার আসে যারা নিয়মতান্ত্রিক পন্থায় আসে নাই, সেই সরকার এসে গণভোট করবে, করে তারপরে বলে দিবে এটা 570 দিন পরে, 345 দিন পরে হয়ে যাবে। এই যে কাণ্ডটা তারা বলছেন, এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত। ওনারা কি করে বলে দেয় 270 দিন টাইম দিলাম, এরপর এটা জি নিজে নিজে জি হয়ে যাবে? এইটা বলার জি অধিকার কি ওনাদের আছে? জনভোটে নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে বলার অধিকার আছে যে 270 দিনের মধ্যে এটা করবা, না করলে এটা নিজে নিজে হয়ে যাবে? তার মানে আলী রিয়াজ সাহেব নিজে নিজে এটা ঘটিয়ে দিলেন, এবং তার তার সাথে যারা আছে কমিশন। এটা তো কোনোভাবেই একটা গণতান্ত্রিক আচরণ না। ফলে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে একটা গণভোট আয়োজনের চেষ্টা। মানে আমি যা বলেছি এটা মানতে হবে, যদি না মানো তাহলে গণভোট হবে, গণভোট হয়ে একদমই এইটা হয়ে যাবে। একদম স্পষ্ট লিগ্যাল জুরিসপ্রুডেন্সও আছে একটা পার্লামেন্টারি সভরেইনটি যেটা বলে আসলে যে সব পার্লামেন্টারি সভরেইন থাকবে, আগের পার্লামেন্ট দ্বারা বাউন্ড থাকবে না। এটা আমরা আসলে বইয়ের কথা পড়ে আইন আসছি কিন্তু সেটি প্রণয়নকারীকে আসলে কারা বাধ্য করছেন? যাদের ডুয়াল পাসপোর্ট আছে। উনি পারবেন এই একই কাজ, এই একই ধরনের কাজ আমেরিকায় গিয়ে করতে পারবে? আমেরিকায় গিয়ে আমেরিকান গভর্নমেন্টকে বলতে পারবে যে আমরা কয়েকজন মিলে টাইম বানিয়ে দিচ্ছি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কিংবা সিনেট যদি এটাকে না মানে, তাইলে বা কংগ্রেস যদি এটা না মানে, কোনো অসুবিধা নাই, 270 দিন পর এটা হয়ে যাবে? এটা জি পারবে ওখানে বলতে? জি আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃত এটি প্রিন্সিপাল, কিন্তু এই যে নানান রকম জটিলতা যেটিকে আসলে জনাব মাহমুদুর রহমান মান্না বলছেন, আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে তিনি বলছেন যে এই ঐক্যমত প্রতিষ্ঠা করতে এসে বা সংস্কার করতে এসে এই এই গন্ডগোলটা বাঁধিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলছেন আসলে গন্ডগোলটা কি, আপনি কি মনে হয় এই গন্ডগোলটা কিভাবে পাকলো, কে পাকালো? ডক্টর ইউনূস পাকালেন এই গন্ডগোল যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন? উনি এটা ব্যাখ্যা দিয়েছেন কিনা আমি জানি না, তবে প্রধান উপদেষ্টাকে দায়ী করা একভাবে করতে পারে লোকজন। কারণ এই আসিফ নজরুল যে প্রেস ব্রিফিং করলেন, উনি সেখানে বললেন যে সর্বশেষ সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা। তার মানে কি? তার মানে আগে যে শেখ হাসিনা যে স্টাইলের সিদ্ধান্ত দিতেন, উনি এখন সেই স্টাইলের সিদ্ধান্ত দেবেন। এখানে গণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত হচ্ছে না, পরিষদ বসে সিদ্ধান্ত নিচ্ছে না। ওইসব পরিষদ আমরা সহায়তা করব। তো আপনারা সহায়তা কোথায় করছেন? এত প্রথমে রাজনৈতিক দলগুলো, যে দলগুলো এখন আছে, আওয়ামী লীগকে বিতাড়িত করে তারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল, তার মানে তাদের উষ্ণতা ছিল। সেই উষ্ণতাকে আপনি এই আপনি এর মধ্য দিয়ে, আপনার এই আলোচনার মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হেন তেন যে সমস্ত সংস্কারের তথাকথিত আইনে এজেন্ডা এনে আপনি তাদের ঐক্য ফাটল ধরলেন। তার মানে কি? তাদের উষ্ণতাকে আপনি বরফ করে দিলেন। এই বরফের পরে আপনি 17ই অক্টোবর আবার এটাকে উষ্ণতার মধ্যে নিয়ে আসলেন, বরফটা ভেঙে গেল, আপনার উষ্ণতা আসলো।
যে এটা তারা সাইন করলো, যাদের যাদের মেইন প্লেয়ার যারা ছিল অলমোস্ট সবাই করেছে বলতে পারি। যদিও রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এখানে অনেক বেশি, কারণ জামাত বিএনপি দিয়ে তো আর সব না, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বা 14 দল, অন্যান্য দলগুলো এখানে অনুপস্থিত। তো সেই প্রেক্ষিতেও আমরা মনে করি যে এখানে একটা উষ্ণতা সৃষ্টি হলো, তারা একটা স্বাক্ষর করলেন। তারপরে এসে আলী রিয়াজ সাহেব যে বিএনপি যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ করেছিল সেগুলোকে ফেলে দিয়ে উনি এবং জামাত এবং এনসিপির ইচ্ছা অনুযায়ী যেভাবে বিএনপি দাবি করছে সেভাবে আবার এটাকে পেশ করলেন। এখন আবার বরফ জমে গেল। তার মানে কি, তারা একটা বরফ ভাঙলো, আবার সেটাকে আবার বরফ বানিয়ে দিল। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ভূমিকা কি? ডক্টর ইউনূসের ভূমিকা হচ্ছে যে উনি এটা দেখবেন। উনি কি রাষ্ট্রপ্রধান? উনি যে একটা ডিক্রি জারি করে দেবেন তার মাধ্যমে হয়ে যাবে? এটা তো যদি মানতে হয়, যদি যদি বলা হয় যে এখন গণভোটের ডেটটা ইয়েতে দেবে, সরকার দেবে, সেক্ষেত্রে তো সরকার সরকার দেবে মানে রাষ্ট্রপতি থেকে একটা আদেশ জারি হতে হবে। বাংলাদেশে তো এখনো প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হন নাই যে উনি উনি সিদ্ধান্ত দেবেন। তো সব দিক থেকে মান্না সাহেবরা যদি এই সেন্সে মিন করেন যে উনি এই জটিলতা সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে হতেই পারে। আর আলী রিয়াজদের আমদানি করেছেন তো ডক্টর ইউনূসই, এবং এই সমস্ত বিদেশি উপদেষ্টা যেগুলো এসছে এগুলো তো ডক্টর ইউনূসই আনছেন। বাংলাদেশে তো এরকম পরিস্থিতি আমরা দেখি নাই যে বাংলাদেশ ঠিক করার জন্য বাইরে থেকে হায়ার করে করে লোক আনতে হবে। তো সেই ক্ষেত্রে তো ডক্টর ইউনূসই দায়ী হবেন। এবং এই যে এই এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে তলানিতে তার জনপ্রিয়তা, এই সরকার যে এতদিন ধরে যে শাসন করেছে এবং সেটা যে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন বলে পরিগণিত হচ্ছে, এগুলোর জন্য তো যেমন দায়ী যায় যেটা আসবে সেটা তো ডক্টর হুম। ইউনূসেরই আসবে। এর বিগত সরকারগুলোতে আমরা যখন সমালোচনা করি, আমরা হাসিনাকে দায়ী করি, আমরা খালেদাকে দায়ী করি, এরশাদকে দায়ী করি, সেভাবে উনার উনার ঘাড়েও আসবে। উনি তো সহি লোক হিসাবে এখন যা যা ইচ্ছা করে যাচ্ছেন, এটা জবাবদিহি তো পরে হয়তো উনাকে দিতে হবে। জি। আহ, কিন্তু এই যে মানে আমার এই একটা প্রশ্ন জাগে সবসময় যে ডক্টর ইউনূসকে করতে হবে, এখন ডক্টর ইউনূস করবেনটা কি? কারণ এক পাশে কিছু দল, অন্য পাশে আবার কিছু গুরুত্বপূর্ণ দল, মানে গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যেই যে বিভক্তি। এখন আসলে ডাক্তার আব্দুল তুষার, ডক্টর ইউনূস কি করবেন, বা কি করলে তিনি এই সমাধানটা বা গন্ডগোলের যেটি কথা বলা হচ্ছে কোট আনকোট, সেই গন্ডগোলটা মেটাতে পারবেন, সেটি কি বুঝতে পারেন? প্রথম বিষয় হচ্ছে উনি সিদ্ধান্ত তো নিতেই পারেন। যাদেরকে উনি যোগ্য মনে করবেন তাদেরকে এনে তিনি দায়িত্ব দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। সেই এখতিয়ার তো তাকে দেওয়া হয়েছিল, কারণ তাকেই ধরে নেওয়া হয়েছে সবচেয়ে উপযুক্ত এবং সবচাইতে যোগ্য মানুষ যিনি এই বিষয়টি সমাধান করতে পারবেন। ফলে তিনি বিদেশ থেকে আনেন আর দেশ থেকে আনেন, তিনি তার বিচার বিবেচনা অনুযায়ী সবচেয়ে যোগ্য লোকই নিশ্চয়ই এনেছেন। কিন্তু প্রশ্নটা হয়েছে অন্য জায়গাতে। আমার ধারণা যে তিনি সরাসরি তদারকি করা যেভাবে দরকার ছিল সেটা পারেন নাই, কারণ তিনি একাধিকবার বিদেশ ভ্রমণে গিয়েছেন। তিনি অন্যান্য আরো অনেক বিষয়ে তার মনোযোগ দিয়েছেন, এবং এইটা যে ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে গণভোট দরকার হয়, সংবিধান বদলে যায়, এরকম একটি জায়গাতে তিনি নিজেকে চেয়ারম্যান রেখে একজন কো চেয়ারম্যানের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। এবং সেই কো চেয়ারম্যানের দায়িত্ব এখন তাকে না চাইলেও নিতে হচ্ছে। এখন সমস্যাটা কোথায় দেখেন, এমন ভাবে অনৈক্য সুর বা এমন ভাবে অনৈক্য তৈরি হয়েছে যে অনৈক্য দলগুলিকে মুখোমুখি অবস্থানে নিয়ে চলে গিয়েছে। আপনি সাধারণভাবে বিবেচনা করেন, দলগুলি যখন এই আলোচনা শুরু হয়েছিল তখন কি তারা মুখোমুখি অবস্থানে ছিল? তাহলে এটা কেমন ঐকমত্য কমিশন যে এই দলগুলি শুরুতে সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ অবস্থায় ছিল, আর এটা যখন কাজ শেষ করলো তখন এরা এই কমিশনের সিদ্ধান্ত বা কমিশনের কাজকর্মের কারণে এরা একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। তাহলে যা উদ্দেশ্য ছিল সেটাকে পূরণ হলো, নাকি উল্টাটা হলো, হিতে বিপরীত হলো? বন্ধুরা এখন শত্রুতে পর্যবসিত হচ্ছে। তার মধ্যে তার সবচাইতে স্নেহধন্য যে দল, সেই দল এটা সই করে নাই। একটা দল যেখানে সই করে নাই, সেই জিনিসটা গণভোটে দেওয়ার প্রস্তাব উঠে কিভাবে? আগে তো তাদেরকে দিয়ে সই করাবেন। তারা তো একটা সই দল করবে, আদেশ একটা জারি করলেই সই করবেন, তাই তো তাহলে বলছেন। তো হলো না। না, আদেশ জারি করিয়া সই নেওয়া মানে হচ্ছে তাদের মতামত অনুযায়ী, তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী এটা ঠিক হচ্ছে, তাদের মতামত অনুযায়ী এটাকে সংশোধন করা হচ্ছে। তাদের মতামত অনুযায়ী যদি একটি দলের কারণেই যদি এটা এইভাবে সংশোধিত হয়ে যায়,
তাহলে অন্য দলেরটাও তাহলে ওনাদের শুনতে হবে, সেগুলোও সংশোধন করে দিতে হবে। অন্য দলগুলো তো নিশ্চয়ই বানের জলে ভেসে আসে নাই, তাই না? তো যারা কিনা জীবনে কোনোদিন সরকার চালায় নাই, যারা জীবনে কোনোদিন কোনো সরকারি দায়িত্ব পালন করে নাই, যারা জীবনে কোনোদিন একটা চাকরি করে নাই, ব্যবসা করে নাই, এমন লোকেরা মিলে একটা দল বানিয়েছেন এবং সেই দলের মতামতকে এতই গুরুত্ব দেওয়া হচ্ছে যে তাদের ইচ্ছা অনুযায়ী এইটা ঠিক না করে দিলে তারা সই করবেন না। এখন তাদের সই নেওয়ার জন্য যদি এটাকে পরিবর্তন করতে হয়, তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট, জামাতের নোট অফ ডিসেন্ট, অন্যান্য যাদের যা নোট অফ ডিসেন্ট আছে সেগুলোও মেনে নেওয়া হোক, সেগুলোও ঠিক করে দেওয়া হোক। বন্ধুরা সবাই সই করে দিতে পারলো, তারা সই করলো না। তারা যখন সই করলো না, তারা কি মাত্র একটা বা দুইটা বিষয়ের কারণে সই করে নাই? তাহলে ওই তিনটা বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে তারা সই করতো। অন্যদের তো এতটুকু ভদ্রতা কিংবা এতটুকু শ্রদ্ধা তারা ডক্টর ইউনূস এবং এই কমিশনকে দেখিয়েছেন যে তারা নোট অফ ডিসেন্ট সহই তারা স্বাক্ষর করেছেন। কিন্তু একটা দল স্বাক্ষরই করলো না, যে আমাদের কথা না মানলে আমরা পুরোটাই মানি না। যাদের কথা না শুনলে তারা পুরোটাই মানে না, তাদের কথাই শুনতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো তারাই তার মানে জনগণ, আর কেউ জনগণ না, আর কেউ দল না, আর কেউ নেতা না। তো এরকম একটা অবস্থা যে তৈরি হলো, এইটার জন্য কে দায়ী? এটার জন্য দায়ী এই দোদুল্যমান কমিটি, দোদুল্যমান এই ঐকমত্য কমিটি। তারপরে যেটি ঘটেছে, হাফিজ সাহেব যেটা বলেছেন বা অন্যরা বলেছেন, এই ঐকমত্য কমিশন ব্যর্থ হলো। ব্যর্থ হলে দেশে থাকবে কে? শারমিন, আপনি দেশে নাই, আলী রিয়াজ সাহেব দেশে থাকবেন না, অন্য যাদের যাদের পাসপোর্ট আছে তারা দেশে থাকবেন না। দেশে থাকবো আমি আর আনিস আলমগীর এবং আমাদের মতো কিছু উজবুক যারা এখনো বিদেশি পাসপোর্ট নেই নাই। এই উজবুক জনগণ যারা এখনো দেশের বাইরে অন্যের পাসপোর্ট নেয় নাই, তারা থাকবে বিপদে। আপনি সুন্দর তখন টকশো করবেন যে বাংলাদেশের এই দুর্দশা কেন, আর ওইখানে গিয়ে আলী রিয়াজ সাহেব আপনাকে সাক্ষাৎকার দিতে পারবে। কিন্তু আমার তো ভিসা নাই, আমি তো আমেরিকা যেতে পারবো না, আমার তো পাসপোর্ট নাই, আমি তো ইন্ডিয়াও যেতে পারি না, 12 বছর ধরে আমাকে ভিসা দেয় না। আমার মতো এই সাধারণ লোকগুলির কি হবে? অথচ আমার মতো এই সাধারণ লোকরা মতামত দিলে তারা সেটাকে বিদ্রুপ করেন। তারা কি বলেন? তারা বলেন আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই। আমরা ফ্যাসিস্ট ফিরিয়ে আনতে চাই না বলে আমরা সংবিধান অনুযায়ী সংসদকে সার্বভৌম করতে পেরেছি। এই সংসদ ছিল এক ভোটের পার্লামেন্ট অতীতের। শেখ হাসিনা যাকে ঠিক করতেন সে এমপি হতো, শেখ হাসিনা যাকে স্বতন্ত্র দিতেন সে এমপি হতো। আজকে তারা বলছেন প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হবে। তাহলে প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই হলে প্রধান উপদেষ্টা বাকিটাও বলে দেন। এই যে অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থাই হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণকে প্রতিনিয়ত বিপদের মধ্যে থাকে। আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের শাসককে এমন ভাবে চাই যে এই শাসক আমাদের কথা শোনেন, আমাদের মতামতকে মূল্য দেন। আমরা কোনো মতামত দিলে এইটাকে ট্যাগিং না করে, এইটাকে হেও না করে, এইটাকে ভুয়া কথাবার্তা বলে প্রতিবাদ না জানিয়ে বা আমাদেরকে এলিয়েনেশন বা ভিলিফিকেশন না করে, বরং আমাদের মতামতকে একজন সাধারণ জনগণ হিসেবে মূল্য দেন। আমরা কই যাব এই বিবাদ আর জি বিসম্বাদের মধ্যে? জি ফলে কিন্তু এটা একটা বড় প্রশ্ন, এই বিবাদটা এইটা একটা জি বড় এই প্রশ্ন। বিবাদটা কাটবে কি করে, এই প্রশ্নটাই আসলে খুব এখন কথা ছিল মানে মেধা ঘুরপাক আর খাচ্ছে। যোগ্যতার ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। আপনি বলেন গত এই 1 বছরের বেশি সময়ে কোন জায়গাতে মেধা এবং যোগ্যতা গুরুত্ব পেয়েছে? গুরুত্ব পেয়েছে কে দোষর ছিল কে দোষর ছিল না, কে দাঁড়িয়েছিল কে দাঁড়ায় নাই, কে লাল কে কালো, কে লীগ কে অন্য কিছু, এইগুলো পেয়েছে গুরুত্ব। যোগ্যতা ও মেধা কোথাও গুরুত্ব পায় নাই। তারা কি আশা করেছিলেন? দেশের কোটি কোটি লোক, সাধারণ জনগণ, তারা তাদের নিজের জীবন ঝুঁকিতে নিয়ে, তারা আয়না ঘুরে যাওয়ার ঝুঁকি নিয়ে, তারা গুম খুনের ঝুঁকি নিয়ে তারা প্রতিবাদ করবেন? তারা এটা ভেবেছিলেন? জি সাধারণ মানুষের যেখানে জীবনের নিরাপত্তা ছিল না, তারা ভেবেছিলেন সবাই তাদের মতো বীর পুরুষ হবেন? তারা যে বীর পুরুষ হয়েছেন, এই বীর পুরুষ হওয়ার কারণে তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট সবকিছু দিতে চাই। কিন্তু বীর পুরুষ যদি আগের সেই ফ্যাসিস্টের মতো আচরণ করে, তাহলে আমরা জি সেটা বলতে পারবো না যে আপনি আগের মতো আচরণ করছেন? এটা বলা যাবে না। জি অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার, মানে খুব আক্ষেপের কথা বললেন আপনি। কিন্তু এই গন্ডগোলটা যে মিটবে কি করে বা এই গন্ডগোল যে মেটাবে কে, সেটি এখন স্পষ্ট হচ্ছে না। এটি যদি এই গন্ডগোল মানে মিটবে নির্বাচনে, আনিস আলমগীর কাছ থেকে একটু এই গন্ডগোল জি মিটবে নির্বাচনে। নির্বাচনে জি একমাত্র বিষয় যা জি গণতন্ত্র ফেরত আনবে এবং জি গণতান্ত্রিক শাসন একটু নেটেও ব্যবস্থায় সমস্যা হচ্ছে, কেবলমাত্র একটু এই কানেকশনের গন্ডগোলকে সমস্যা মেটাতে হচ্ছে। পারে। আইনের জি অভাব নাই, কানেকশনে একটু আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু সংবিধান নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক সংবিধানই নির্বাচন এই
নির্বাচন পর্যন্ত যেতে হলেও তো মানে এই গন্ডগোল মিটিয়ে যেতে হবে বলে মনে হচ্ছে, কারণ তার আগে এটা হইতে হবে, নভেম্বরের মধ্যে হতে হবে, এরকম বিষয় আছে। আর এই গন্ডগোল যদি না মেটে, গণভোট নিয়ে যদি গন্ডগোল লেগেই থাকে, যেটি আসলে গন্ডগোল শব্দটা বলছেন মাহমুদুর রহমান মান্না, জনাব আনিস আলমগীর, তাহলে এটি সামনে নির্বাচন, অবশ্য সরকারের পক্ষ থেকে প্রেস সচিব বলছেন যাই হোক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু সেটি আবার বানচালের কথা বলা হচ্ছে দেশের ভেতর থেকে বাহির থেকে। মানে এর প্রভাব আসলে কেমন পড়বে? ঠিকঠাক মতো হবে তো? ইতিহাস সেরা নির্বাচন দিতে চান কিন্তু প্রধান উপদেষ্টা। এটা যে ইতিহাস ছাড়া নির্বাচন হবে না সেটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, এটা সবাই বুঝতেছে কি ধরনের নির্বাচন হবে। যেই একটা নির্বাচন হচ্ছে যেখানে মেজর পলিটিক্যাল পার্টিদের বাইরে রাখার চিন্তা হচ্ছে, যেখানে ভাই ভাই ইলেকশন করার চিন্তা ছিল সেখানেও গন্ডগোল, এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিভাবে যাবে তারও কোনো পাত্তা নাই। তো এরকম একটা নির্বাচনের মধ্যে, এবং কি উদ্দেশ্যে এই নির্বাচন হচ্ছে সেটারই কোনো ইয়ে নাই। তো নির্বাচনের আগে আবার গণভোট, আবার এই ইলেকশন, সংসদের কোনো কর্তৃত্ব নাই। এরকম একটা নির্বাচন, এরকম একটা সংসদ দিয়ে যে কতটুকু দেশ আগাবে সেটা তো সবাই জানে। এখন আপনি বলবেন যে নির্বাচন হতে অনিশ্চয়তা আছে কিনা, অনিশ্চয়তা তো রয়ে গেছে। অনিশ্চয়তা তো এমন অবস্থা, এবং এই গন্ডগোল কিভাবে কাটাবো এই প্রশ্ন করেছিলেন আপনি। গন্ডগোল কাটানোর একটাই উপায়, সেটা হচ্ছে যে কোনো মানে প্রয়োজনে এই আপনি জানুয়ারিতে ইলেকশন দেন, ডিসেম্বরে ইলেকশন দেন। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে তারা ডিসেম্বরের প্রথমার্ধে গিয়ে এই শিডিউল দেবেন। কেন? নভেম্বরে দিলে কি সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা দিলেই তো হয়। ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে, কোন গো ধরছেন নাকি আপনারা? আপনাদের কেন এত পণ করতে হবে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? ফেব্রুয়ারি আগে হলে সমস্যা কোথায়? এখন তো সবকিছু আপনারা করতেছেন যে 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 একটা বিষয়ে স্টাইলে যাচ্ছেন। ঐকমত্য আছে ফেব্রুয়ারিতে, মানে সময়টা নিয়ে একটা ঐকমত্য হয়েছে। এটাও যদি পরিবর্তন হয় তাহলে তো আরো এক নতুন ঝামেলা শুরু হবে। ঝামেলা এড়ানোর জন্য বলতেছি আগে নিয়ে আসেন আপনার এই তথাকথিত গণভোট, এগুলো বাদ দেন। এবং এই যে হাফিজ সাহেব যেভাবে বলছে, একটা ইলেকশন দেন। ইলেকশনে যারা নির্বাচিত হবে তারা নির্ধারণ করুক তারা রাজাকার নির্বাচিত করবে না মুক্তিযোদ্ধা নির্বাচন করবে, জনগণের হাতে দিয়ে দেন। তারা সেখানে বসে ঠিক করবে যে কারা দেশ চালাবে এবং কিভাবে চালাবে। এখন আপনারা অনির্বাচিত লোকগুলো আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন, 2 দিন পরে যার যার পোটলা নিয়ে বিদেশে পালিয়ে যাবেন। এবং হুম। আব্দুল তুষা যেভাবে বলছে সাফার করবে এদেশের জনগণ এবং আমাদের মতো বোকা লোকেরা যারা এগুলো নিয়ে কথা বলি, এবং গণ শত্রু বলে আমাদেরকে লাগিয়ে দিচ্ছে। গণশত্রু না, কি বলে, ফ্যাসিস্ট, যারা অতীতের সরকারকে আনতে চায় এবং এরকম কথাবার্তা বলছে যে তারা আসলে গণতন্ত্র চায় না। তারা চাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনার জন্য। যে তারা নির্বাচনের কথা বলে, চালাকি করে। আর চালাকির কি আছে? একটা নির্বাচিত সরকারই তো দিতে পারে একটা দিশা। যে হারে এখন যে দেশ চলছে সেখানে সবাই কুতুব, সবাই নেতা, সবাই সরকারের উপর কর্তৃত্ব করছে, ডক্টর ইউনূস সবার কথাই শুনতে হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অর্থনীতির যে 12টা বাজতেছে, সে 12টা বাজানো তো রক্ষা করার জন্য, শিক্ষার 12টা বাজানো রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলার রক্ষা 12টা বাজানোর জন্য, বিদেশের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক তলানিতে যাচ্ছে। বাংলাদেশের পাসপোর্ট যে দেশে দেশে মানে রিগ্রেট করছে, যার যে রিগ্রেট কি বলবো, যারা রিজেক্ট করছে এ, দেশে দেশে বাংলাদেশের পাসপোর্টকে, বাংলাদেশের ভিসা ভিসা বন্ধ করে দিচ্ছে। যে 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 মানে সাধারণ ইয়ে দেশগুলো যেখানে আমাদেরকে আগে ফ্রি অ্যাক্সেস ছিল, সেই ধরনের দেশগুলো আমাদেরকে ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। এই যে এত সব কাহিনী, এত সব কিন্তু আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বাধা, কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে বলছেন যে মানে বিশ্ব আমাদের জন্য হাত জোর করে বলবে আমাদের দেশে তরুণ পাঠান, তরুণ পাঠান। এই নাকি অবস্থা আমাদের। সে তো আপনি জানেন, এগুলা তো কথার কথা। উনি যেগুলো বলেন ওনার কোন কথাটা সত্য প্রমাণিত হয়েছে? ওনার যে আশ্বাস, ওনার যে 3-0, ওনার যে অমুক তমুক জাদুঘরে পাঠানো, ওনার কোনটা হয়েছে? উনি আসার পর দারিদ্র্যের হার বাংলাদেশে বেড়ে গেছে। উনি আসার পর মানুষের জীবনযাত্রা অস্বাভাবিক হয়ে গেছে। উনি আসার পর বাংলাদেশের দলীয় রাজনীতি, দলীয় দৃষ্টিভঙ্গি আরো বেড়ে গেছে। আজকেই বোধহয় পত্রিকাতে নিউজ এসছে যে আহ, আগে যারা আওয়ামী লীগ করতো এই ধরনের ডাক্তারদেরকে কোনো কোথাও রাখা হয় নাই, তারা কোনো কিছুতে পাবে না। কেন? তারা নাকি এর আগে তারাও ভোগ করেছিল। তো তারাই যদি ভোগ করে থাকে, সেই তাদের শাসনে যদি আপনি চালাতে চান, তাহলে বিপ্লবের দরকার ছিল, বৈষম্যের কথা বলার দরকার ছিল, 5ই আগস্টের কি দরকার ছিল? তাহলে তো দেশ এইভাবেই চলতে পারতো। এবং আপনার এই পরিবর্তনকে আমরা যদি বলি যে একটা রিজিম চেঞ্জ,
আপনি একটা শেখ হাসিনার পরিবর্তন দিয়ে আরেক ইউনূস বসেছে, তো এটাতে তাহলে আপনার লোকেরা আবার রাগ করে কেন? এটা তো রেজিম চেঞ্জ, এটা তো ক্ষমতার পালাবদল হয়েছে। এটা তো রাষ্ট্রের কোনো কাঠামোগত কোনো পরিবর্তন হয় নাই, আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয় নাই। এক লুটেরারা খাইছে এবং আরেক লুটেরারা আসছে, নতুন কিছু তো না। এবং সামনে যারা আসবে তারা কিভাবে খাবে সেটাও আপনি রেখে যাচ্ছেন না। হুম। একটু একটা প্রসঙ্গে একটু ডাক্তার আব্দুল তুষার বলছিলেন একটু আগে যে ডক্টর ইউনূস তিনি বিদেশ যাওয়ার প্রসঙ্গে আমার একটু দেখলাম যে তিনি একটা নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে একান্ত অপরিহার্য কারণ ছাড়া সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। এর আগেও কিন্তু এরকম নির্দেশনা ছিল। ছোট্ট করে একটু ডাক্তার তুষার আপনার কাছ থেকে ছোট্ট শুনেন করে একটু ডক্টর নিয়ে শুনবো। তুষার ভাই বলার আগে আমি বলি, আচ্ছা এগুলার আচ্ছা। সমস্ত এই সমস্ত নীতি বাক্য নিজেকে দিয়ে আগে শিখতে হয়। নিজে ক্ষমতায় এসে এবং নিজের উপদেষ্টাদের বিবরণী দেন না কিছু, আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য লোক লাগিয়ে দিয়েছেন যে এদের ব্যাংক অ্যাকাউন্ট দেখো। উনার সোনার ছেলেরা এগুলো বলতেছে, কিন্তু উনারা সেগুলোর কোনো ইয়ে দেন নাই। উনি নিজেই 14 মাসে 14 বার বিদেশে গিয়েছেন, আবার অন্যকে বলেন। এখন সৌদি আরব যাওয়ার কথা ছিল, সেটা কোন কারণে জানি বাতিল হয়ে গেছে। আরো কিছু আছে যেগুলো এখানে বলাও ঠিক না। তো নিজে যদি ঠিক না থাকি, আমি অন্যকে কি পরামর্শ দেব? এবং সেই যে চিকিৎসা নেওয়া, বিদেশে গিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া আমলারা মন্ত্রীরা, সেটাও সেটাও চল আছে। শেখ হাসিনা যা যা করেছে, আপনি আমাকে একটা উদাহরণ দেখান যে ডক্টর ইউনূস সরকার সেটা করে নাই দেশের মধ্যে। নতুন একটা পরিবর্তন এরা দেখেছে দেশের মানুষ। তুষার ভাইকে বলার জন্য আপনি অনুরোধ করেছেন, তুষার ভাই বলুন। জি ডাক্তার আব্দুল তুষার। বিদেশ যাত্রার বিষয়ে যে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারই শুরু করে গিয়েছিল। এবং শেষের দিকে যখন ডলার সংকটে টালমাটাল অবস্থা তাদের, সেই সময় তারা ডাক্তারদেরকে এবং অন্যান্য পেশাজীবী যারা বিদেশে গিয়ে পরীক্ষা দেন, পেশাগত পরীক্ষা, নিজের পয়সা খরচ করে রেজিস্ট্রেশন করে ফেলার পরে, পরীক্ষার ফিস দিয়ে দেওয়ার পরেও তাদেরকে বিদেশ যেতে তারা বাধা দিয়েছিল। তারা এমন একটা কাণ্ড করেছিলেন যে ভারতের সঙ্গে একটা যৌথ ক্রেডিট কার্ড চালু করেছিলেন, যেখানে ভারতীয় রুপি আমরা ব্যবহার করব। এরকম নানান ধরনের কাণ্ড কারখানা আগের আওয়ামী লীগ সরকার করে গিয়েছিলেন। আমরা আশা করেছিলাম যে এই সরকার আসবার পরে অন্তত যারা পেশাজীবী, যাদের পেশাগত দক্ষতার জন্য বিদেশ থেকে ডিগ্রি নিতে হয়, এমন যারা আছেন তারা সহজে বিদেশ যেতে পারবেন। আমি আপনাকে একাধিক আদেশ দেখাতে পারবো যেখানে এই সরকারও একইভাবে ডাক্তারদেরকে এবং অন্যান্যদেরকে যারা শিক্ষাগত কারণে বিদেশে যেতে চান তাদেরকে বাধা দিচ্ছে। এমনকি একটি পেশাগত ধারায়, আমি ডাক্তারদের নাম উল্লেখ করব না বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করব না, মনে করে নেন যে একটা মেডিসিন, এই মেডিসিন বিষয়ে কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন এটা বলার পরে বা উচ্চতর প্রশিক্ষণের জন্য বলার পরে সচিবালয় থেকে প্রশ্ন করা হয়েছে, মেডিসিন বিষয়ের এই চিকিৎসক মেডিসিন বিষয়ে ডিগ্রি নিলে এটা তার পেশাগত কাজে কি উপকার করবে, হুম। এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই সরকার আসার পর আরেকটা অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন, কেউ যদি বিদেশে যায় কনফারেন্স বা কোথাও অ্যাটেন্ড করতে, তিনি যে সেটা অ্যাটেন্ড করেছেন এটা ছবি দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি এবং ক্লোজিং অনুষ্ঠানে উপস্থিতি, এখানে মোট 11টি ধারা ছিল। সে 11টি ধারার মধ্যে তারা সর্বশেষে যেটা লিখেছেন, আরো ধারা ছিল, 11 নম্বর ধারার আসার পরে বলেছেন উপরের এই 11টি বিষয় সম্পূর্ণভাবে কমপ্লিট করে যাওয়ার আগেই জমা দিয়ে যেতে হবে। যাওয়ার আগে আপনি উদ্বোধনী অনুষ্ঠানের ছবি আর ক্লোজিং এআই অনুষ্ঠানের ছবি আছে তো। কিভাবে দিবেন? এআই। আচ্ছা, এরকম আদেশও তারা জারি করেছিলেন। এখন আমার খুব জানার ইচ্ছা, এই যে জাতিসংঘে গিয়েছিলেন না আমাদের 3টা দলের ভদ্রলোকেরা, এরা উদ্বোধনী, ক্লোজিং এবং অন্যান্য কোন কোন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, এই হাজিরার ছবিগুলি দিতে পারবেন তারা? এই রাজনৈতিক দলগুলি সরকারের পয়সায় যদি গিয়ে থেকে থাকেন, আমি জানি না সরকারি পয়সায় গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে সরকারি পয়সায় গিয়ে কি তারা দলীয় কাজকর্ম করতে পারেন? তারা কি জ্যাকসন হাইটসে গিয়ে তাদের যার যার দলের লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন? তারা কি রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিং করতে পারেন? কারণ তারা গিয়েছেন সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে, তাদের দল নিয়ে না, দলের প্রতিনিধি হয়ে না। তাহলে রাস্তায় দাঁড়িয়ে কি তারা এটা করতে পারেন? করতে পারেন নাই। আবার সরকারি অতিথি করে তাদেরকে যখন নিয়ে যাওয়া হলো, তারা ডিম খেলো। সরকারি অতিথি সরকারের লোকদের সাথে বের না হয়ে বেসরকারি ভাবে পিছন দিয়ে বের হলো কেন? এটার ব্যাখ্যা কি আমরা আজও পেয়েছি? পাই নাই। কারণ প্রতিনিয়ত গন্ডগোল তৈরি করার সুযোগ একটা পক্ষকে দেওয়া হয়েছে, এবং এই গন্ডগোল তৈরি করার সুযোগ দিয়ে দিয়ে একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছে, একটা জুজুবুড়ি তৈরি করার, যে এই চলে এলো, এই ফিরে এলো, এই ফ্যাসিস্ট আসে, ফ্যাসিস্ট আসে।
যে ফ্যাসিস্টকে আপনারা সদল বলে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পেরেছেন, সেই ফ্যাসিস্ট হঠাৎ করে ঢুকে পড়বে যেখানে তার ক্ষমতা নাই, পুলিশ নাই, তার আর্মি নাই, কেউ নাই তার সাথে, সে কি করে হাজির হবে? এটা বললে কেউ বিশ্বাস করবে? করবে না। কিন্তু এটা তারা কেন করেছেন? এই জুজুবুড়ির ভয়টা তারা দেখানোর চেষ্টা করেছেন। আর সবশেষে আমি এতটুকুই বলবো যে সরকারি এক্সচেকারের টাকা খরচ করা যাবে, এটা তো কোনো অসুবিধা নাই, কিন্তু এটার ব্যাখ্যা থাকতে হবে। সেই ব্যাখ্যা সংসদ থাকলে কোথায় দেয়? সেখানে পাবলিক ফান্ডস এর একটা কমিটি থাকে, সেখানে দেয়। এই পাবলিক ফান্ডস এর কমিটির কাছে সবাই জবাব দিবে। কিন্তু এই সরকার কি কোনো পাবলিক ফান্ডস কমিটির কাছে তাদের ব্যয় যা করেছেন সেটার জবাব দিবে? এই সরকার কি কোথাও কোনো জবাবদিহি করবে? বরং জি এই সরকার তো জবাবদিহি করবেই না, উল্টা গণপরিষদ তৈরি করার যে বিধান রেখেছেন সেইটারও ইন্ডেমনিটি দিয়ে দিয়েছেন তারা। যে কাজ জনগণের অভিপ্রায় নিয়ে গণভোট করে গণপরিষদ করছে, সেটার জন্য আলাদা করে আবার ইন্ডেমনিটি লাগবে কেন? কারণ তারা জানেন যে এই যে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলি তারা করছেন, এখানে অবৈধতা আছে। এবং অবৈধতা আছে জেনেই তারা একবার গণভোটও করছেন বৈধতা দেওয়ার জন্য, আবার গণভোট এবং অন্যান্য ভাবে যে নির্বাচিত গণপরিষদ হবে, যদি গণভোট হ্যাং হয়ে যায়, তাদেরকে আলাদা করে আবার ওর মধ্যেই আবার ইন্ডেমনিটি দিয়েছেন যে তারা দায়মুক্ত। জনগণের অভিপ্রায় নিয়ে আপনি একটা কাজ করলে এটা দায়মুক্তি লাগবে কেন? তাই না? যে জিনিস জি 270 দিন পরে অটোমেটিক যুক্ত হয়ে যাবে, অটোমেটিক যে জিনিস যুক্ত হয়, এটার দায় কেউ নিবে কেন? এটা তো অটো যুক্ত হয়ে যাবে আমি কিছু না জি করলেও। এমন তাহলে অনেকগুলো কেউ কিছু না কেনই করুক। আপনারা বলছেন, যেটির আসলে উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাকেই হয়তো গন্ডগোল বলছেন মাহমুদুর রহমান মান্না। আমি একটু শেষ প্রশ্ন করতে চাই আনিস আলমগীর, আপনার একটু সময় সংকট না, আছে, আমি মান্না ভাইরা একদম ওখানে শেষ বসে প্রশ্ন বসে আপনার কি কাছ থেকে। করেছেন? আমি তো মান্না ভাইকেও দোষী করবো। ওই ঐকমত্য বৈঠকে যারা যারা ছিল প্রত্যেকের দোষ নিতে হবে। ওনারা ওখানে বসে বসে কি করেছেন যে এরপরে বের হয়ে আসার পরে ওনারা সই করে দেওয়ার পরও জিনিসপত্র বদলায়? এটা ওনাদের দায়িত্ব নাই? ওনারা খালি শুধু প্রধান উপদেষ্টাকে আর সবাইকে বকা দিবেন? মান্না ভাই নিজে কি বদলালে কি করেছেন করবেন ওখানে ওনারা? বসে? বদলালে কি করবেন? বদলালে কি করবেন? কি করার আছে? মানে যেমনটা বলছেন হাসনাত আব্দুল্লাহ যে কাবির নামায় সই করেছেন, এখন আর না, সংসার ওনারা করতেই শর্ত হবে। দিতে পারেন নাই যে কাবির নামায় সই করার পরে নতুন করে দেন নোট ঠিক করা, নতুন করে বরকনের নাম এফিডেভিট করা, বাপের নাম বদলানো, মায়ের নাম বদলানো, এগুলো করা যাবে না? ওনারা সেই এটাই তো শর্তটা দিতে হবার পারেন কথা, নাই। তাই না? এটা তো আবার শর্ত দিতে হয়। এটা কি না, মানে বিয়ের মানে সময় কি হবার কাবির নামে হবার কথা বলে তো পরবর্তীতে কিছু নাই। পরিবর্তন হবে না? এটা তো হবার বলার কথা বলে তো নতুন কিছু কিছু। নাই। হ্যাঁ স্বৈরতান্ত্রিক কোন সিদ্ধান্ত নিলে অগণতান্ত্রিক সিদ্ধান্তের মধ্যে আবার হবার কথা জি নাই কি? জি সকালবেলা সেজন্যই যা জিজ্ঞেস মনে করলাম হবে তাই তাদের আসলে হবে। কি করার ছিল এখানে। আমি শেষ প্রশ্নটা করতে চাই, এই এই অনেকগুলো কেন কিন্তু এগুলোর আসলে জবাব মনে হয় দেখা যাক প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত কিভাবে এই গন্ডগোল পাকানো গন্ডগোলটা মেটান। কিন্তু একদম শেষ প্রশ্ন, শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন বয়কট করার একটা ডাক দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থক বা তার ভোটারদেরকে। আনিস আলমগীর, আপনার বক্তব্য কি মনে হয়, এর প্রভাব কেমন পড়বে? আহ দেখেন, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আওয়ামী লীগ একটা নির্বাচন বয়কট করেছিল, সেটা হচ্ছে 96-এর 15ই ফেব্রুয়ারি ইলেকশনটা। সেটা কিন্তু ভিগোরাসলি ফেল হয়েছে একটা এই নির্বাচন পাস একটা জনসমর্থন আদায়ের ক্ষেত্রে। আমরা তো শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচন দেখেছি, সেখানে ভোট কেন্দ্র বসেছিল অন্তত, এবং এই যেগুলো পার্টিকুলার ইলেকশন ছিল কোনো সন্দেহ নাই। কিন্তু এই ওই ওই ইলেকশনটা তো একেবারে, আমি তো আমার জানা মতে ভোট কেন্দ্রও বসে নাই অনেক জায়গায়, হুম শুধু প্রার্থী হুম যারা জিতছে সেই ঘোষণা দেওয়া হয়ে গেছে। তার মানে 96-এর ওই আন্দোলনটা কতটা জোরালো ছিল। এরপরে আমরা যদি দেখি এই ধরনের ইলেকশন, 2014 সালে যে ইলেকশনটা হয়েছিল, সেটা আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, কিন্তু বিএনপি এবং যে আপনার আহ, জামাতে ইসলামী এটা আগুন লাগিয়ে দিয়েছিল অনেক কেন্দ্রে। প্রায় 200 লোক, মানে ভোট শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 200 লোকের মৃত্যু হয়েছে। আমি একজ্যাক্ট সংখ্যা জানি না, তবে 200 সেটা কমই ছিল না। ইভেন প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল, ভোটারদেরকে হত্যা করা হয়েছিল ভোট কেন্দ্রে যাওয়ার কারণে। অনেকগুলো স্কুল জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র করার ক্ষেত্রে। তো তাহলে জামাত যেটা জামাত বিএনপি যেই দৃষ্টান্ত রেখেছিল, এবং আওয়ামী লীগও সেই দৃষ্টান্ত রেখেছিল যে একতরফা ইলেকশনের ক্ষেত্রে। আর পরে যে দুইটা যেটা নির্বাচন হয়েছে সেগুলো যদি খেয়াল করেন, 18 নির্বাচন তো কমপ্লিট প্রতারণা করেছে আওয়ামী লীগ জাতীয় ইয়ের সাথে, বিএনপির সঙ্গে, সেটাতে আমরা কোনো হিসাবে নিচ্ছি না। 24-এর ইলেকশন যেটা আমরা বলছি যে বারবার, সেটা একতরফা হয়েছে। এখানে কিন্তু বিএনপিকে আপনি প্রশংসা করতে পারেন যে বিএনপি এটা প্রতিরোধ করবে বলে নাই। বিএনপি বলেছে আমরা ভোট দেব না, এবং অ্যাকর্ডিংলি তারা ভোট দেয় নাই। এবং তারা ভোট দেয় নাই বলে এটা একটা হাস্যকর ইলেকশন হয়েছে। এবং
নিজেরা ইলেকশন করেছে, কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যে নিজেদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা তারা দেখাতে পেরেছে, কিন্তু আলটিমেটলি সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বলে আজকে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন হলো, কিংবা শেখ হাসিনাকে পতনের জন্য ডাক দিতে হলো, ওনার সরে যেতে হলো, একদম সোজা কথায়। তো এখন যদি শেখ হাসিনা বলে যে আমার সমর্থকরা এটাতে ভোট দেবে না, তাহলে তো দেখা যাচ্ছে যে এটাতে ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি যদি আবার বলেন যে আমরা এটা ভোট প্রতিহত করব, তাহলে সেই 96-এর কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তখন 96 দৃশ্য আমরা দেখব। তখন তাহলে এই নির্বাচন সেটি কিভাবে অবশ্য বলেন নাই, আর সেটি যদি বলেনও, সেই সক্ষমতাকে 96 তাদের ছিল, এখন কি আছে? এখন নাই। কিন্তু আপনি যখন একটা দলকে নিষিদ্ধ করে রাখেন, তখন তো তাদের আরো সুবিধা হয় গুপ্ত রাজনীতি করতে। গুপ্ত রাজনীতিতে তো আমরা সহিংসতা তো আরো বেশি দেখি। কারণ আপনি যদি ওপেন রাজনীতি করেন, আপনার নিজের গায়ে পড়বে এটা এটা অমুকে করেছে। কিন্তু গুপ্ত রাজনীতিতে তো আপনি এটা বলতে পারবেন না, এটা যে বিএনপি করেছে না আওয়ামী লীগ করেছে না জামাত করেছে, কে কার স্বার্থে সেটা করেছে। তো সেদিক থেকে এখনো আওয়ামী লীগ বলে নাই, কিন্তু বলবে না। আওয়ামী লীগ তো এত সাধু দল আমরা মনে করতে পারি না যে এক সহি একটা ইলেকশন করে ফেলবে এই দল, এই সরকার। আওয়ামী লীগ বসে বসে সেটা দেখবে, এবং আওয়ামী লীগ শুধু বলবে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না। আমি আশঙ্কা করি যে আওয়ামী লীগ সেটা করবে, কারণ আওয়ামী লীগ এর মধ্যেই তো প্রতিদিন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তাদের অ্যাক্টিভিটিস রাজপথে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আজকে দেখলাম পুলিশের একটা তথ্য থেকে 3000 এরকম যারা এজিটেশনে বের হয়েছিল, সেরকম 3000 লোককে তারা গ্রেপ্তার করেছে। এবং আজকে বা কালকে দেখেছিলাম যে 29 জনকে গ্রেপ্তার করা হয়েছিল শুক্রবার ইয়ে করার জন্য, যারা মিছিল করতে যাচ্ছে। সো আওয়ামী লীগ যে এই নির্বাচন বানচাল করতে পারে, সেই আশঙ্কা কিন্তু আমি দূরে ঠেলে দিচ্ছি না। করে দিয়েছেন এখন না, অনেক দেখা যাক। ধন্যবাদ। হুম, জি, স্পষ্ট আপনার বক্তব্য স্পষ্ট। আনিস আলমগীর, আপনি চাইলে লিভ নিতে পারেন, কারণ আপনি সম্ভবত একটা ব্যস্ততা আছে। আমি এই প্রসঙ্গে একটু